আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের? কেমন আছেন আপনারা সবাই? একটু জানাবেন সবকিছু ঠিক আছে কিনা, সাউন্ড ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা। যদি সবকিছু ক্লিয়ার থাকে তবে আমরা আজকে মৌলিক জিকের একটা ক্লাস করব। মৌলিক জিকে বলতে আমরা ওই জিনিসটাকে বুঝি যে বিষয়টা আপনারা এইচএসসি তে পড়ে এসেছেন। সো এখানে অর্থনীতি আছে, এখানে পৌরনীতি আছে, এখানে সমাজকর্ম আছে, এখানে সমাজ বিজ্ঞান আছে। সো আমরা একে একে সবগুলা বিষয়ে ক্লাস করব, তবে আজকে আমরা মূলত ক্লাস করব হচ্ছে অর্থনীতির। সো অর্থনীতির ক্লাসটাকে আসলে একটা ক্লাসে শেষ করাটা কঠিন। অর্থনীতিকে আমরা বেশ কয়েকটা ভাগে ভাগ করতে পারি। যেমন আমরা বাংলাদেশের অর্থনীতি নিয়ে আলোচনা করতে পারি, আমরা বৈশ্বিক অর্থনীতি নিয়ে আলোচনা করতে পারি, এবং মৌলিক অর্থনীতি নিয়ে আমরা আলোচনা করতে পারি। সো আজকে মূলত আমরা আলোচনা করব হচ্ছে মৌলিক অর্থনীতি নিয়ে। সো এই মৌলিক অর্থনীতি ক্লাসটা কোন ইউনিভার্সিটির জন্য? আপনাদের হাতে আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আপনাদের হাতে সামনে আছে হচ্ছে গুচ্ছ, এর পাশাপাশি আসে হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। সামনে যে কয়েকটা বিশ্ববিদ্যালয় আছে সবগুলা বিশ্ববিদ্যালয়ে কাজে লাগবে, তবে গুচ্ছের জন্য একটু বেশি কাজে লাগবে আজকের এই ক্লাসটা। সো আমাকে একটু জানান যে আপনারা সবকিছু ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা। সবকিছু যদি ক্লিয়ার থাকে তাহলে আমরা আমাদের ক্লাসে যেতে পারি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ক্লাসটা যেহেতু সবার জন্য ফ্রি, তাই আপনারা আপনাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে জানিয়ে দিবেন, সো দ্যাট তারাও আসলে এই ক্লাসটা করে এখান থেকে উপকৃত হতে পারে। ওকে, ঠিক আছে। চলেন তাহলে আমরা ক্লাস ক্লাসে, আচ্ছা, সাউন্ড ক্লিয়ার আছে, চলেন আমরা আজকে ক্লাসে চলে যাই। দুইটা জিনিস মাথায় রাখবেন। আজকের যে ক্লাসটা আছে, এই ক্লাসটা আপনার হচ্ছে যে ইনফরমেশনগুলো আছে, ইনফরমেশনগুলো একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। বেসিক কিছু জিনিস নিয়ে আলোচনা করব, যে জিনিসগুলো মূলত আপনারা এইচএসসি তে পড়ে এসেছেন অর্থনীতিতে। সো এই জিনিসগুলো যদি ক্লিয়ার হয় তাহলে আপনি এমনিতেই পারবেন। চলেন আমরা হচ্ছে আমাদের আলোচনায় চলে যাই। সো প্রথমত আমরা হচ্ছে মৌলিক অর্থনীতি, অর্থনীতি জিনিসটা কি। সো আমরা আমরা যদি একটু ঠান্ডা মাথায়, আমরা একদম পাঠ্যপুস্তকের দিকে না যাই, আমাদের চারপাশে তাকাই। ধরেন আপনি একটা এলাকায় বসবাস করেন, আপনি আপনার এলাকার একটু পাশের দিকে তাকান। আপনার এলাকায় আহ ধরেন পুরান ঢাকায় কেউ একজন বসবাস করেন, আপনি পুরান ঢাকার দিকে তাকান। এখানে একটা নদী আছে, এই নদীকে কেন্দ্র করে বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো যে গড়ে উঠেছে, এখানে এমন কিছু দ্রব্য বিক্রি করা হয়, বা এমন কিছু পণ্যের হাট বাজার রয়েছে, যে পণ্যগুলোর চাহিদা রয়েছে, যে পণ্যগুলো আমাদের অভাব পূরণ করতে পারে, যে পণ্যগুলোর প্রতি আমাদের আকাঙ্ক্ষা আছে। সো আমাদের চারপাশে এই জিনিসগুলোর কারণেই অর্থনীতি গড়ে উঠেছে। মানে অর্থনৈতিক যাবতীয় যত কর্মকাণ্ড আছে সবকিছু কিন্তু আমাদের যে অভাব এবং আমাদের চাহিদা, এই চাহিদার উপর ভিত্তি করেই গড়ে উঠেছে। তো আজকের ক্লাসটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ঠান্ডা মাথায় জাস্ট একটু করেন। খুব বেশি আননেসেসারি কমেন্ট করার দরকার নাই। আপনি পরবর্তীতে ক্লাসটি করার জন্য আপনার নিজের প্রয়োজনে আপনি শেয়ার করে রাখতে পারেন ক্লাসটি। ওকে। সো আমাদের চারপাশে যে কার্যক্রমগুলো দেখি এগুলাই আসলে অর্থনীতি। ওকে। সো আমরা যদি দেখি, প্রথমত হচ্ছে যে মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং সমাধান। অর্থনীতির ক্ষেত্রে মূল মূল যে সমস্যাটা বা মৌলিক সমস্যাটা সেটা হচ্ছে যে অসীম অভাব। এই চারটা সমস্যা অর্থনীতিতে আমরা দেখতে পাই: সীমিত সম্পদ, দুষ্প্রাপ্যতা এবং নির্বাচন সমস্যা। সহজ ভাষায় যদি বলি, আমাদের অভাবটা অসীম, কখনোই আমাদের অভাবটা পূরণ হয় না। আজকে আপনার কাছে 1 লাখ টাকা থাকলে আপনার মনে হবে আমার 10 লাখ টাকা দরকার, যার কাছে 100 টাকা আছে তার চাহিদা হচ্ছে 1,000 টাকার। সো কখনোই আলটিমেটলি আমাদের অভাবটা পূরণ হয় না। ধরেন আপনি হচ্ছে যে আজকে একটা নতুন ফোন কিনলেন, তখন আপনার মনে হবে আপনার একটা ল্যাপটপ দরকার। ল্যাপটপ কেনার পরে আপনার নতুন একটা কিছু মনে হবে। সো এই যে অভাবটা যে অসীম, এই অসীম অভাবকে আমাদের করতে হয়, পূরণ করতে হয় সীমিত সম্পদ দিয়ে। কেননা প্রত্যেকটা মানুষের ইনকাম বা তার হাতে যে রিসোর্স গুলো থাকে, এই রিসোর্সটা হচ্ছে লিমিটেড। ইভেন আমাদের যে প্রকৃতি আছে, প্রকৃতিতেও সম্পদ কিন্তু সীমাবদ্ধ। প্রত্যেকটা সম্পত্তি কিন্তু হচ্ছে যে সীমিত, এবং হচ্ছে যে আপনার হচ্ছে যে সীমাবদ্ধ। সো এই অসীম অভাবকে পূরণ করতে হয় আমাদের সীমিত সম্পদ দিয়ে। সো অসীম অভাবকে যখন আমরা হচ্ছে সীমিত সম্পদ দিয়ে পূরণ করতে যাই, তখন একটা সমস্যা আসে, সেটা হচ্ছে নির্বাচন সমস্যাটা। ধরে নিলাম আপনার হাতে আছে হচ্ছে যে 1,000 টাকা, আপনার হাতে 1,000 টাকা আছে।
1000 টাকা আছে। সো আপনার দরকার ধরেন একটা মোবাইল ফোন, যদিও 1000 টাকা দিয়ে মোবাইল ফোন পাওয়া যায় না, ধরে নিলাম একটা মোবাইল ফোন দরকার আপনার, একটা ল্যাপটপ দরকার আপনার, হ্যাঁ ল্যাপটপ, আচ্ছা $1000 আছে আপনার কাছে, হ্যাঁ একটা মোবাইল ফোন দরকার, একটা ল্যাপটপ দরকার। তো আপনি এই $1000 দিয়ে মোবাইল ফোন কিনবেন নাকি হচ্ছে যে ল্যাপটপ কিনবেন, এইটাই মূলত হচ্ছে আপনার নির্বাচন সমস্যা। So, অর্থনীতির অনেক বড় একটা প্রবলেম হচ্ছে নির্বাচন সমস্যা। আপনি মূলত হচ্ছে যে কি করবেন, বা হচ্ছে যে কোন জিনিসটা হচ্ছে যে আপনি সীমিত সম্পদ দিয়ে কোন চাহিদাটা আগে পূরণ করবেন, এই জিনিসটা অর্থনীতির অনেক বড় একটা সমস্যা। সামনের দিকে এই জিনিসগুলো আমরা ক্লিয়ার করব একে একে। ওকে, প্রথমেই যদি আমরা দেখি অসীম অভাব, এই অসীম অভাব জিনিসটা কি? ক্রয় ক্ষমতার সাপেক্ষে প্রয়োজন মেটাতে পারে এ ধরনের পণ্য ও সেবা পাওয়ার আকাঙ্ক্ষা বা ইচ্ছাকেই হচ্ছে অভাব বলে। সো বেসিক্যালি অভাব জিনিসটা কি? ধরেন আপনার হচ্ছে যে ক্রয় ক্ষমতার সাপেক্ষে এমন কোনো একটা পণ্য, ধরেন এই যে আমার হাতে যে ফোনটা আছে, হ্যাঁ এই ফোনটা আহ, কেনার জন্য যে হচ্ছে আমাদের যে আকাঙ্ক্ষা বা হচ্ছে যে আমাদের যে ইচ্ছা, এই জিনিসটা হচ্ছে যে আপনার কিসের মাধ্যমে পূরণ হয়? আপনার হাতে থাকা টাকার মাধ্যমে পূরণ হয়। আপনার হাতে যদি 10 টাকা থাকে তখন আপনি একটা ফোন কেনার চিন্তা করবেন, আপনার হাতে 100 টাকা থাকলে আরেক রকমের ফোন কেনার চিন্তা করবেন। সো বেসিক্যালি মানুষের অভাবটা অসীম। সো এটা আসলে কখনোই পূরণ হয় না অর্থনীতির দৃষ্টিকোণ থেকে। কোনো মানুষের অভাবই হচ্ছে যে পূরণ হয় না। আইফোন না, আমি গরিব মানুষ, আইফোন চালাই না। ওকে, এরপর যদি আমরা দেখি সীমিত সম্পদ, যেটা বললাম প্রকৃতিতে সম্পদ হচ্ছে সীমিত, প্রকৃতিতে সম্পদ হচ্ছে যে সীমিত। সবকিছুকেই কি সম্পদ বলতে পারি? না, আমরা সবকিছুকে সম্পদ বলতে পারি না। যেটার উপযোগ আছে, যে জিনিসের উপযোগ আছে, সেটাকে আমরা হচ্ছে অর্থনীতির ভাষায় সম্পদ বলতে পারি। সহজ ভাষায় যে জিনিসটা একদম সহজলভ্য, অর্থনীতির ভাষায় সেটা কখনো সম্পদ না। আপনি আজকে এই কলমটা ধরেন, আপনি এই ফোনটা রাস্তায় ফালায় রাখেন, দেখেন তো 10 মিনিট পরে পান কিনা, কিন্তু রাস্তায় দেখেন ইট কিন্তু ঠিকই পড়ে আছে। সো এইটার যে ভ্যালু, অর্থনীতির ভাষায় ওই ইটের ভ্যালু কিন্তু সেম না। সো অর্থনীতিতে একটা সম্পদের ভ্যালু তখনই জেনারেট হয় যখন ওইটার এগেইনস্টে ডিমান্ড থাকে, ওইটার চাহিদাটা যত বেশি, ওইটার ভ্যালুটা ঠিক তত বেশি হয়। ওকে, এরপর যদি হচ্ছে আমরা দেখি দুষ্প্রাপ্যতা। দুষ্প্রাপ্যতা বলতে কি? ধরেন অভাবের তুলনায় যে সম্পদের স্বল্পতা, এটাকেই বলা হয়ে থাকে দুষ্প্রাপ্যতা। আপনার অভাব 5 লক্ষ টাকার, কিন্তু আপনার হাতে আছে 1 লক্ষ টাকা, এই জিনিসটাকে বলা হয়ে থাকে দুষ্প্রাপ্যতা। ঠান্ডা মাথায় চিন্তা করেন, দুষ্প্রাপ্যতা কি? অভাবের তুলনায়, আপনার যে অভাব এটার তুলনায় সম্পদের যে স্বল্পতা, এই সম্পদের স্বল্পতাকে বলা হয়ে থাকে হচ্ছে আপনার দুষ্প্রাপ্যতা। অভাবের তুলনায় সম্পদের স্বল্পতাকে কি বলে? দুষ্প্রাপ্যতা বলা হয়ে থাকে। ওকে, এরপর যদি আমরা দেখি নির্বাচন সমস্যা, যেটা যেটা আপনাকে বললাম মানব জীবনের সবচেয়ে বড় যে সমস্যাটা, সেটা হচ্ছে নির্বাচন সমস্যা। ধরেন আপনি ভার্সিটিতে চান্স পাইলেন, প্রথম আপনার সমস্যাটা কি? এখন আপনাদের মধ্যে থেকে ফার্স্ট টার্গেটটা থাকে একটা ভার্সিটিতে চান্স পাওয়া। সো ভার্সিটিতে চান্স পাওয়ার পরে আবার নতুন আরেকটা সমস্যা সামনে আসে, আমি কোন সাবজেক্টে ভর্তি হব। সো এই জিনিসটা হচ্ছে যে অর্থনীতির ক্ষেত্রেও হচ্ছে আপনার প্রযোজ্য। এই নির্বাচন সমস্যাটা কেন আসে? কারণ মানুষের সম্পদ হচ্ছে সীমাবদ্ধ। মাথা ঠান্ডা রেখে খেয়াল করেন, আমরা আবারও বলি, দেখেন এই যে দুষ্প্রাপ্যতা, এই দুষ্প্রাপ্যতার কারণেই মূলত হচ্ছে যে নির্বাচন সমস্যাটা আসে। যদি আপনার হাতে আনলিমিটেড রিসোর্স থাকতো, আনলিমিটেড টাকা থাকতো, তাহলে কিন্তু নির্বাচন সমস্যাটা কখনোই আসতো না। আপনার হাতে টাকা এবং সম্পদের স্বল্পতার কারণেই কিন্তু অর্থনীতিতে নির্বাচন সমস্যা নামক যে সমস্যাটা, এই সমস্যাটার উদ্ভব হয়েছে। সো এই যে সীমিত সম্পদ এবং অসীম অভাব, এই দুয়ের মধ্যে সমন্বয় সাধন করতে গিয়ে সমস্যার সৃষ্টি হলে তাকে কি বলে? আপনার হচ্ছে যে মৌলিক অর্থনৈতিক সমস্যা বলে। তাহলে মৌলিক অর্থনৈতিক সমস্যাটা কি? আপনার এই যে সীমিত সম্পদ আছে আপনার হাতে, এই সীমিত সম্পদ দিয়ে আপনি কিভাবে আপনার অসীম অভাবটাকে পূরণ করবেন, এইটাই হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা। মূলত মৌলিক অর্থনৈতিক সমস্যা হচ্ছে আপনার এই সীমিত সম্পদ দিয়ে কিভাবে আপনার অসীম অভাব আছে এটাকে আপনি পূরণ করবেন। সো স্যামুয়েলসনের মতে প্রত্যেক সমাজে 3টা মৌলিক সমস্যা বিদ্যমান রয়েছে। প্রথমত হচ্ছে কি উৎপাদন করতে হবে। সম্পদের দুষ্প্রাপ্যতা, নির্বাচন বাছাইজনিত সমস্যার কারণে অর্থনীতিতে 3টা মৌলিক সমস্যার সমাধান করতে হয়। কি উৎপাদন করতে হবে, কিভাবে উৎপাদন করতে হবে, কার জন্য উৎপাদন করতে হবে। ধরেন আপনি কি উৎপাদন করবেন? আপনি কি ধান উৎপাদন করবেন নাকি আপনি গম উৎপাদন করবেন? এইটা হচ্ছে প্রথমে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। কি উৎপাদন করা হবে?
ধানের চাহিদা বেশি নাকি গমের চাহিদা বেশি, কোনটা আপনার হচ্ছে যে বেশি কাজে লাগবে, এই জিনিসটা চিন্তা করে আপনাকে প্রথমে উৎপাদন করতে হবে। ওকে ফাইন, আপনি চিন্তা করলেন ধান উৎপাদন করবেন, এই ডিসিশনে আপনি পৌঁছাইলেন। এখন কিভাবে উৎপাদন করতে হবে এই জিনিসটাও হচ্ছে আপনার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ। এখানে আপনার কি দরকার, আপনার হচ্ছে ভূমি দরকার, শ্রম দরকার, মূলধন দরকার। তিনটা জিনিস কিন্তু ডেফিনেটলি দরকার। প্রথমত ধান উৎপাদনের জন্য একটা ল্যান্ড লাগবে, দেন আপনার হচ্ছে যে শ্রম লাগবে, কিছু লেবার লাগবে, এরপর হচ্ছে আপনার কিছু মূলধন, কিছু ক্যাপিটাল লাগবে। এই তিনটা জিনিস যদি আপনার থাকে তখন হচ্ছে যে আপনি একটা ডিসিশনে যাইতে পারবেন, আপনি মূলত হচ্ছে যে কিভাবে উৎপাদনটা করবেন। ওকে, এটা হচ্ছে যে অনেক বড় একটা সমস্যা। এরপর সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে কার জন্য উৎপাদন করবেন, আলটিমেটলি ভোক্তার জন্য উৎপাদন করবেন, তাই না? সো এই ভোক্তাটা কারা, তারা আসলে কি আপনার প্রোডাক্টটা কিনবেন কিনা, এটা অনেক বড় একটা সমস্যা। সো এই তিনটা হচ্ছে মূল সমস্যা, কি উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে এবং কার জন্য উৎপাদন করা হবে। এমন একটা প্রোডাক্ট আপনি উৎপাদন করলেন যেটার মার্কেটে কোনো চাহিদা নাই, তাইলে তো লাভ নাই। আচ্ছা, উৎপাদন সম্ভাবনা রেখা। সো উৎপাদন সম্ভাবনা রেখা এই জিনিসটা কি? সো আপনাকে এই জায়গা থেকে এই প্রশ্ন কিন্তু করে যে উৎপাদন সম্ভাবনা রেখা জিনিসটা কি। উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটা রেখা যা প্রাপ্ত সম্পদের পূর্ণ ব্যবহারের মাধ্যমে বিভিন্ন দ্রব্যের বিকল্প সমন্বয় সমূহকে দেখায়, যা অর্জন করা সম্ভব। সো এত ডিপলি প্রশ্ন করবে না, এগুলো লিখিতর ক্ষেত্রে হয়তো বা কাজে লাগতো। সুযোগ ব্যয়। সো সুযোগ ব্যয় জিনিসটা সবচেয়ে সহজ ভাষায় যদি বলি, আপনি ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য কি করতেছেন, আপনি বাইরে ঘোরাফেরা বন্ধ করে দিচ্ছেন, আপনি ফ্রেন্ডদের সাথে কমিউনিকেশন করতেছেন না, আপনি ফেসবুকে যাচ্ছেন না। সো এই জিনিসটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ সুযোগ ব্যয়। আপনি একটা জিনিস পাওয়ার জন্য আরেকটা জিনিসের যতটুকু ছাড়তেছেন, এই জিনিসটাই হচ্ছে সুযোগ ব্যয়। আপনি ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য আপনার বিনোদন, আপনার হচ্ছে যে এই যে একটু রিল্যাক্স হওয়া, এই জিনিসগুলোকে ছাড়তেছেন। সো ভালো কোনো কিছু পেতে হলে বিকল্প ট্র্যাক করতে হয়, তাই হইলো যে আপনার সুযোগ ব্যয়। সো সহজ ভাষায় সুযোগ ব্যয় বা অপরচুনিটি কস্ট। আপনি একটা দ্রব্য পাওয়ার জন্য আরেকটা দ্রব্যকে ছাড়তে হয়, এই জিনিসটা হচ্ছে সুযোগ ব্যয়। আর একটু সহজ করে বলি, ঈদে যখন শপিং করবেন ছেলেরা, আপনি পাঞ্জাবি কেনার জন্য শার্ট প্যান্ট কেনা যে বাদ দিলেন, এই জিনিসটা হচ্ছে সুযোগ ব্যয়। বা কেউ হচ্ছে যে জামা কেনার জন্য অন্য কিছু কেনা বাদ দিলেন, এই জিনিসটা হচ্ছে যে সুযোগ ব্যয়। ভাইয়া নেট সমস্যা, কথা কি বোঝা যাচ্ছে? এইখানে ঠিক আছে, মানে আমার এখানে নেট ঠিক আছে। আচ্ছা, এরপর যদি আমরা দেখি অর্থনৈতিক সমস্যা সমাধানের বিভিন্ন কর্মপন্থায়। সো মানব জীবনে অর্থনৈতিক যে সমস্যা আসে এটাকে হচ্ছে যে মূলত আমরা চারটা ভাগে ভাগ করতে পারি: উৎপাদন, বিনিময়, বন্টন এবং ভোগ। উৎপাদনটা হচ্ছে আপনার প্রাথমিক পর্যায়। সো প্রাথমিক পর্যায় এবং প্রথম পর্যায়ে হচ্ছে উৎপাদন। উৎপাদনের পরে জিনিসটা কিভাবে হচ্ছে আপনি বিনিময় করবেন। এক সময় ছিল হচ্ছে আপনার বিনিময় প্রথা ছিল, একটা সময় বিনিময় প্রথা ছিল। এখন কিন্তু আসলে বিনিময় প্রথা নাই। এখন বিনিময় প্রথার পরিবর্তে হচ্ছে যে আপনার এই জিনিসটা হচ্ছে যে টাকার মাধ্যমে আমরা করে থাকি, টাকা ডলার মানে মোট কথা মুদ্রার মাধ্যমে এই জিনিসটা হচ্ছে আমরা করে থাকি। এরপর হচ্ছে জিনিসটা আপনি কিভাবে বন্টন করবেন এবং ফাইনালি জিনিসটাকে হচ্ছে আপনি ভোগ করবেন কিভাবে। এই চারটা মূলত সমস্যা। সো অর্থনৈতিক সমস্যা সমাধানের কর্ম পর্যায় কোনটি, এখান থেকে যদি এমসিকিউ আসে, সো আপনাকে বলতে পারে নিচের কোনটি অর্থনৈতিক সমস্যা সমাধানের কর্ম পর্যায়। এই প্রশ্নটা কিন্তু আপনাকে এই জায়গা থেকে করতে পারে, নিচের কোনটি অর্থনৈতিক সমস্যা সমাধানের কর্ম পর্যায়। ওকে, এবার যদি আমরা দেখি উৎপাদন, বিনিময়। উৎপাদন বলতে আমরা কি অর্থনৈতিক কর্মপর্যায়ের প্রথম যেটা আমরা বললাম একদম ইনিশিয়াল স্টেজ হচ্ছে উৎপাদন। সো এই উৎপাদন প্রক্রিয়াটা মূলত হচ্ছে যে আপনার কে করে থাকে, সংগঠক। ওকে, সংগঠক এই জিনিসটা করে থাকে। একজন সংগঠক মূলত হচ্ছে যে উৎপাদনের যে কাজটা আছে, ভূমি, শ্রম, মূলধন, এই সবগুলোর মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে সে আসলে মুনাফা বা প্রফিটটা বের করে নিয়ে আসে। সো অর্থনৈতিক কর্মপর্যায়ের প্রথম যে ধাপটা এটা হচ্ছে যে উৎপাদন। সো অভাব পূরণের ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, উৎপাদন করতে হবে। উৎপাদন না করলে তো আপনি অভাব পূরণ করতে পারবেন না। ধরে নিলাম বাংলাদেশের 1000 মেট্রিক টন ধান দরকার। হ্যাঁ, এই 1000 মেট্রিক টন ধান দরকার, আপনার আছে হচ্ছে 500 মেট্রিক টন। তাহলে বাকি জিনিসটা আপনাকে আইদার আমদানি করতে হবে আর আপনাকে উৎপাদন করতে হবে। সো উৎপাদন করে জিনিসটার অভাব পূরণ করাটা সব থেকে বেটার। তার মানে অর্থনীতিতে কোনো একটা জিনিসের অভাব পূরণ করতে হলে আপনাকে উৎপাদন করেই অভাবটা পূরণ করতে হবে। বিনিময় হচ্ছে যে আপনার উৎপাদনের পরবর্তী ধাপ, আপনি উৎপাদিত যে পণ্যটা আছে এটা কিভাবে বিনিময় করবেন, টাকার বিনিময়ে বিনিময় করবেন নাকি কোনো দ্রব্যের বিনিময়ে এক্সচেঞ্জ করবেন, এই জিনিসটা হচ্ছে যে আপনার
অর্থনীতির পরবর্তী ধাপ। বিনিময় জিনিসগুলো কিন্তু আমরা বুঝি। এরপর হচ্ছে যে বন্টন। সো বন্টনটা একটু ভালোভাবে খেয়াল করেন। উৎপাদন ও বিনিময়ের পরবর্তী যে ধাপটা হচ্ছে উৎপাদিত পণ্যসমূহকে বন্টন করা, যথা আপনার হচ্ছে ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠনের মধ্যে বন্টন করে থাকে। যেমন ধরেন একটা জিনিস, উদ্যোগটা কিন্তু একটা জমি চাষ করা হবে, 30 শতক একটা জমি চাষ করা হবে। এখানে প্রথম কাজটা কি? ভূমি দরকার, এরপর শ্রম দরকার, এরপর হচ্ছে যে আপনার কি দরকার? মূলধন দরকার। এই ভূমি, শ্রম এবং মূলধন এই তিনটার মধ্যে সমন্বয় সাধন করেন কে? করেন হচ্ছে সংগঠক। সহজ ভাষায় যে এই সবগুলাকে ইউজ করতেছে সে হচ্ছে ভূমি, শ্রম, মূলধন এই তিনটার মধ্যে সমন্বয় সাধন করে। সো বন্টনের ক্ষেত্রে তখন কি হয়? আহ জমির মালিক যে তিনি হচ্ছে খাজনা পান, মূলধনের মালিক পান হচ্ছে যে সুদ, শ্রমিক পান হচ্ছে যে মজুরি, আর সংগঠক পেয়ে থাকে হচ্ছে মুনাফা। এই চারটা টার্ম একটু খেয়াল করবেন, একটু ঠান্ডা মাথায় খেয়াল করেন। সো একজন সংগঠক তিনি কি কি ইউজ করে থাকে? তিনি একটা ভূমি, এই ভূমিটা তার ব্যক্তিগতও হইতে পারে, অথবা এই ভূমিটা তিনি হচ্ছে লিজও নিতে পারেন। এটা তার ব্যক্তিগত ভূমিও হইতে পারে, অথবা তিনি হচ্ছে যে এটা লিজ নিতে পারেন। ধরে নিলাম তিনি হচ্ছে এই ভূমিটা লিজ নিছে, 30 শতকের একটা ভূমি আপনি হচ্ছে লিজ নিছেন। আপনি নিজেকে সংগঠক ভাবেন, আপনি 30 শতকের একটা ভূমি লিজ নিছেন। দেন আপনার একজন মানুষের কাছ থেকে লিজ নিতে হয়েছে। আপনার সেকেন্ড যে কাজটা সেটা হচ্ছে যে এই ভূমির মধ্যে আপনি নিজেদের ডেফিনেটলি হচ্ছে যে হাল চাষ করবেন না, আপনি হয়তো পারবেনও না হাল চাষ করতে। এই জায়গায় লেবার দরকার। আপনি শ্রম নিয়ে আসলেন, তার মানে কিছু লেবার নিয়ে আসলেন। লেবারকে ফ্রিতে ফ্রিতে কাজ করে দিবে? অবশ্যই না, তার বিনিময়ে তাকে আপনাকে মজুরি দিতে হবে। মজুরির বিনিময়ে লেবার হচ্ছে যে কাজ করবে। সো এই যে মজুরিটা দিবেন এটার জন্য আপনার একটা ক্যাপিটাল দরকার বা একটা মূলধন দরকার। এই মূলধনের বিনিময়ে আপনি হচ্ছে যে কাজ করাবেন। সো আপনি সংগঠক হয়ে লাভটা কি? আপনি কেন এই সব কিছু করতেছেন? আপনি কি মানব কল্যাণে একটা জমি চাষ করতেছেন? আপনি কি মানব কল্যাণে হচ্ছে যে ভূমি লিজ নিচ্ছেন? আপনি মানব কল্যাণে লেবারদেরকে টাকা দিচ্ছেন না, ডেফিনেটলি আপনি প্রফিটের আশায় দিচ্ছেন। তার মানে সংগঠক যে সে পাবে হচ্ছে প্রফিট, লেবার যে সে পাবে হচ্ছে যে আপনার কি ওয়েজেস বা মজুরি পাবে লেবার। আর অপর দিকে হচ্ছে যে আপনার ভূমি যার কাছ থেকে নিয়েছেন, জমির মালিক পাবে হচ্ছে খাজনা, বা আপনি যদি কোনো একটা টাকার বিনিময়ে তার কাছ থেকে নিয়ে থাকেন সেটা পাবে। আর সংগঠক আপনি যে সবকিছু করে থাকলেন আপনি পাবেন হচ্ছে যে মুনাফাটা। আর মূলধন, এই যে মূলধনের মালিক সংগঠক নিজেই হইতে পারে, অথবা আপনি ব্যাংকের থেকেও লোন নিতে পারেন। হ্যাঁ, আপনি ব্যাংকের থেকে লোন নিলে সে কি পাবে? ব্যাংকে আপনার সুদ দিতে হবে। সুদ ব্যতীত কিন্তু ব্যাংক আপনাকে লোন দিবে না। জিনিসটা কিন্তু খুবই সিম্পল। আপনি যদি কমপ্লেক্স হইতে চিন্তা করেন জিনিসটা কমপ্লেক্স হবে। আপনি নিজেকে একজন হচ্ছে যে উদ্যোক্তা হিসেবে কল্পনা করেন, নিজে একজন সংগঠক। সবাই নিজে একজন সংগঠক হন। ওকে ফাইন। আপনার সেকেন্ড স্টেজটা কি? আপনার হচ্ছে একটা ভূমি নেয়া। সো ভূমিটা যখন আপনি থার্ড পার্টির থেকে নিবেন, থার্ড পার্টি আপনাকে আপনি ভূমি দিবে না। আপনি প্রথমে ভূমিটা নিলেন। সো ভূমি নেওয়ার পরে এটার বিনিময়ে তাকে আপনার একটা টাকা দিতে হবে। সো জমির মালিক কি পাবে? খাজনা পাবে এটার বিনিময়ে। আলটিমেটলি আপনারা যে গভর্নমেন্টকে খাজনা দিয়ে থাকেন না, গভর্নমেন্ট এটার বিনিময়ে আপনার জমির সিকিউরিটি দিয়ে থাকে অ্যান্ড আদার যে ফ্যাসিলিটিস গুলো আছে এই ফ্যাসিলিটিস গুলো দিয়ে থাকে। আচ্ছা, আর একটু কমপ্লেক্স না করে আমরা সহজভাবে যাই। জমির মালিক পাবে হচ্ছে খাজনা, আপনার এই জমিতে যে ওয়ার্কারটা কাজ করতেছে সে পাবে মজুরি। এরপর মূলধন, মূলধনটা সংগঠক নিজেও দিতে পারে, সে কারো থেকে ধার করেও দিতে পারে, ব্যাংকের থেকে নিয়েও দিতে পারে। সো মূলধনটা যে দিবে সে পাবে হচ্ছে যে সুদ, আর সংগঠক যে হচ্ছে উদ্যোক্তা সে পাবে হচ্ছে মুনাফা। জিনিসটা খুবই সিম্পল। ওকে, এরপর যদি হচ্ছে আমরা দেখি ভোগ। ভোগ হচ্ছে যে আপনার হচ্ছে যে অর্থনীতির সর্বশেষ যে পর্যায়টা আছে, সবগুলা স্টেজ কমপ্লিট হওয়ার পরে আলটিমেট যে স্টেজটা সেটা হচ্ছে যে ভোগ। আপনি একটা জমিতে একটা ফসল উৎপাদন করলেন, দেন ইন রিটার্ন আপনি হচ্ছে যে এই জিনিসটা সব প্রসেস কমপ্লিট করার পরে আপনার কাজ হচ্ছে ভোগ করা। আপনি ধরেন একটা কলার বাগান দিলেন। সো সব প্রসেস কমপ্লিট করার পরে ফসলটা যখন উঠবে এটা হচ্ছে যে ভোগ করার পালা আপনার। ওকে। আচ্ছা, উপযোগ। সো উপযোগ অর্থনীতির ভাষায় আসলে উপযোগ বলতে কি বোঝে? সো আমাদের চারপাশে যা দেখতেছি সবকিছু কিন্তু উপযোগ নাই। অর্থনীতির ভাষায় সবগুলোর কিন্তু উপযোগ নাই। উপযোগ যেটার অভাব পূরণের ক্ষমতা আছে, যে পণ্যের অভাব পূরণের ক্ষমতা আছে। সো কোনো দ্রব্য বা সেবার অভাব মোচনের যদি ক্ষমতা থাকে তাহলে অর্থনীতিতে তাকে উপযোগ বলে। অর্থনীতিতে উপযোগ কাকে বলে?
কোনো দ্রব্য বা পণ্যের অভাব পূরণের যদি ক্ষমতা থাকে সেটাকে হচ্ছে উপযোগ বলে থাকে। যেমন আমরা প্রকৃতি থেকে যে অক্সিজেন নিচ্ছি না, এটা অর্থনীতির ভাষায় আপনি আসলে পণ্য বলতে পারবেন না, কিন্তু আপনি যখন হসপিটালে গিয়ে অক্সিজেন নেবেন এটা কিন্তু আবার পণ্য, কেননা এটার বিনিময়ে আপনি কোনো নির্দিষ্ট একটা অ্যামাউন্ট পে করতেছেন। কেন পে করতেছেন? ওই সময়ে এই জিনিসটা অ্যাভেলেবিলিটিটা কম। যেমন নর্মাল টাইমে আমরা যে অক্সিজেন নিচ্ছি আমরা কিন্তু ইচ্ছা মতো অক্সিজেন নিতে পারতেছি, কিন্তু হসপিটালে একটা রোগী যখন অক্সিজেন নিচ্ছে তখন সে কোনো একটা অক্সিজেন সিলিন্ডার থেকে অক্সিজেন নিচ্ছে, অ্যান্ড ওই সময়ে ওইটার উপযোগটা অনেক বেশি, এর কারণে এটার মূল্য আছে। সো অর্থনীতিতে একটা পণ্যের মূল্য কিন্তু স্থান কাল ভেদেও আলাদা হতে পারে। অপরদিকে দেখেন, আপনি বনে যে একটা গাছ দেখতেছেন, সরাসরি এটার কোনো উপযোগ নাই, ওই গাছটাকে আপনি কাটার পরে ওই গাছটা দিয়ে একটা ফার্নিচার বানান, তখন কিন্তু এটার একটা উপযোগ আছে। সো ওই বনের যে গাছটা ওইটা সরাসরি পণ্য না হলেও ওইটাকে যখন আপনি রূপান্তরিত করবেন তখন কিন্তু এটা পণ্য হয়ে যাবে। সো অর্থনীতিতে আপনি একটা প্রোডাক্টকে যখন হচ্ছে যে প্রসেস করবেন তখন কিন্তু এটাকে আপনি একটা পণ্যে কনভার্ট করতে পারবেন। ওকে, সো উপযোগের কয়েকটা বৈশিষ্ট্য আছে, এই কয়েকটা বৈশিষ্ট্য আপনারা একটু খেয়াল করেন। উপযোগ একটা মানসিক ধারণা। সো আপনাকে বলতে পারে, প্রশ্নটা এইভাবে বলতে পারে, নিচের কোনটি মানসিক ধারণা, নিচের কোনটি মানসিক ধারণা, এই প্রশ্নটা এইভাবে করতে পারে। যেহেতু আপনাকে এমসিকিউ টাইপের প্রশ্ন করবে, গুচ্ছতে করুক বা রাজশাহী ইউনিভার্সিটিতে করুক, তো তখন আপনি জাস্ট দেখবেন যে হচ্ছে যে উপযোগ থাকতে পারে, দেন আরো বেশ কয়েকটা জিনিস থাকতে পারে, চাহিদা যোগান, সো এরকম দু একটা টার্ম থাকতে পারে, তখন জাস্ট আপনি দেখবেন উপযোগ একটা মানসিক ধারণা। ভোগের মাধ্যমে উপযোগ প্রকাশ পায়। উপযোগ কিভাবে প্রকাশ পায়? ভোগের মাধ্যমে প্রকাশ পায়। বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে উপযোগ ভিন্ন হয়ে থাকে। ওই যে একটু আগে যেটা বললাম, যেমন এই যে র্যান্ডম আমরা অক্সিজেন নিচ্ছি, এটার উপযোগ কিন্তু নাই, এখন কিন্তু এটার উপযোগ নাই, বাট ওই যে হসপিটালে একটা মুমূর্ষু রোগীর কাছে এটার উপযোগ আছে। উপযোগ সংখ্যার মাধ্যমে পরিমাপযোগ্য। বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে উপযোগ ভিন্ন রকম হইতে পারে, ডেফিনেটলি। সো একটা মানুষের কাছে একটা জিনিসের মূল্য একরকম, আরেকটা মানুষের কাছে একটা জিনিসের মূল্য আরেক রকম। এটার একটা পারফেক্ট এক্সাম্পল হইতে পারে, আপনারা বিভিন্ন সময় নিলাম দেখেছেন। ধরেন সিম্পল একটা জিনিস, আমার হাতে যে কলমটা আছে, নিলামে এই কলমটা 100 কোটি টাকা বিক্রি হইতে পারে। এমন হইতে পারে কোনো একটা ব্যক্তি, তার কাছে এটার মূল্য 100 কোটি টাকার সমপরিমাণ, কিন্তু আপনার কাছে যদি বলি আপনি এটা 5 টাকা দিয়েও নিবেন না। সো ব্যক্তি ভেদে উপযোগের পরিমাণটা আসলে কম বেশি হয়ে থাকে। উপযোগের সাথে নৈতিকতার কোনো সম্পর্ক নাই। উপযোগ অর্থের মাধ্যমে পরিমাপযোগ্য, উপযোগকে আমরা অর্থের মাধ্যমেই পরিমাপ করে থাকি। আচ্ছা, উপযোগের ধারণা, ক্লাসিক্যাল অর্থনীতিবিদ মার্শাল তার একটা গ্রন্থ প্রিন্সিপাল অফ ইকোনমিক্স, এই গ্রন্থে উপযোগ ধারণাটি প্রথম ব্যবহার করেন। এটা একটু ভালোভাবে মনে রাখেন, এখান থেকে দুই টাইপের প্রশ্ন পাইতে পারি। প্রথমত হচ্ছে উপযোগের ধারণাটা প্রথম কে ব্যবহার করেন, এটার আনসার কি হবে? আপনার হচ্ছে যে মার্শাল উপযোগের ধারণাটা প্রথম ব্যবহার করেন। কোন গ্রন্থে ব্যবহার করেন? প্রিন্সিপাল অফ ইকোনমিক্স গ্রন্থে উপযোগ ধারণাটা মার্শাল প্রথম ব্যবহার করেন। কোন দ্রব্যের ভোগের উপর ভিত্তি করে উপযোগের ধারণা সমূহকে আমরা নিম্নলিখিত ভাগে ভাগ করতে পারি। প্রথমত হচ্ছে প্রাথমিক উপযোগ, ইনিশিয়াল ইউটিলিটি, মোট উপযোগ এন্ড প্রান্তিক উপযোগ। ওকে, এই তিনটা স্টেজ হচ্ছে যে আপনারা মনে রাখেন। এন্ড আপনাদেরকে একটা প্রশ্ন করি, মোট উপযোগ যখন সর্বোচ্চ হয়, প্রান্তিক উপযোগ তখন কি হয়? একটু আনসার দেন। মোট উপযোগ যখন সর্বোচ্চ, প্রান্তিক উপযোগ তখন কি হয়? এটা একটু হচ্ছে আপনারা আনসার দেন। আচ্ছা, প্রাথমিক উপযোগ, উপযোগের যেই যে আপনার হচ্ছে যে ইটা আছে, এটা আপনারা একটু দেখে নিয়েন। আচ্ছা, এই প্রশ্নটা পেয়ে গেছি আমরা। মোট উপযোগ যখন সর্বোচ্চ হয়, প্রান্তিক উপযোগ তখন হয় হচ্ছে 0। এটা একটু ভালোভাবে মনে রাখেন। মোট উপযোগ যখন সর্বোচ্চ হয়, প্রান্তিক উপযোগ তখন কি হয়? প্রান্তিক উপযোগ তখন হয় হচ্ছে 0। ওকে, আপনাদের যাদের টার্গেট হচ্ছে যে গুচ্ছভুক্ত একটা বিশ্ববিদ্যালয় অথবা ন্যাশনাল অথবা 7 কলেজ অথবা আপনার রাজশাহী ইউনিভার্সিটি অথবা চট্টগ্রাম ইউনিভার্সিটি, যদিও খুব বেশি টাইম নাই, এর মধ্যে কোনো একটা যদি হচ্ছে আপনার টার্গেট থেকে থাকে, সেজন্য আপনারা আমাদের লিজেন কেয়ারের অল ইন ওয়ান যে কোর্সটা আছে, এই কোর্সটাতে এনরোল করতে পারেন। কোর্স ফি হচ্ছে 1000 টাকা। তবে আপনি যদি হচ্ছে কালকের মধ্যে ভর্তি হন এই কোর্সটিতে, কালকে রাত 12টার মধ্যে ভর্তি হলে আপনি ইজাস 250 এই প্রোমো কোডটা ব্যবহার করলে এক্সট্রা 250 টাকা ডিসকাউন্ট পাবেন। তার মানে আপনি 750 টাকায় ভর্তি হতে পারবেন এই কোর্সটিতে।
ওকে, এরপর যদি হচ্ছে আমরা দেখি চাহিদা। সাধারণ অর্থে কোনো দ্রব্য পাওয়ার পর, আচ্ছা দ্রব্য পাওয়ার পর না, দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষাকে চাহিদা বলে। কিন্তু অর্থনীতিতে আজকে আসলে এই দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষাকেই চাহিদা বলে না। এটার উত্তর হচ্ছে না। অর্থনীতিতে আকাঙ্ক্ষার সাথে সাথে থাকতে হবে আপনার ক্রয় ক্ষমতা। ধরে নিলাম আপনি হচ্ছে যে বললেন যে আমি একটা জেট প্লেন কিনতে চাই, বা আমি হচ্ছে একটা প্রাইভেট জেট কিনতে চাই। এটা আপনার চাহিদা না। অর্থনীতির ভাষায় এটা আপনার চাহিদা না, কারণ এটা পূরণের সক্ষমতা হয়তো বা আপনার নাই। কিন্তু ইলন মাস্ক যদি বলে আমার নতুন একটা জেট প্লেন দরকার বা প্রাইভেট জেট দরকার, তখন এটা তার চাহিদা। কারণ ওই যে পণ্যটা কিনবে, এই পণ্য কেনার জন্য আপনার হচ্ছে যে শুধুমাত্র আকাঙ্ক্ষা না, তার হচ্ছে ক্রয় ক্ষমতাটাও আছে। আর একটু সহজ করে যদি বলি, কোন একটা দিনমজুর সে যদি হচ্ছে একটা মোটর গাড়ি কেনার আকাঙ্ক্ষা থাকতে পারে, কিন্তু এটা কিন্তু তার চাহিদা হবে না, কারণ এই যে মোটর গাড়ি কেনার যে ক্রয় ক্ষমতা, এই ক্ষমতাটা কিন্তু তার নাই। যেমন ধরেন আমি যদি আজকে বলি আমার একটা গাড়ি কেনা লাগবে, দিনমজুর পর্যন্ত চাইতে হবে না, আপনি আমার দিকেই তাকান। আমি যদি বলি আমার একটা গাড়ি কিনতে হবে, একটা ধরেন মার্সিডিস বেঞ্জ বা এই টাইপের কোনো একটা গাড়ির কথা বললাম, আমার কিনতে হবে, এটা কিন্তু আমার চাহিদা না। হ্যাঁ, কারণ এই যে এটা কেনার জন্য যে ক্রয় ক্ষমতা, এই ক্রয় ক্ষমতা কিন্তু আমার নাই। তার মানে যার ক্রয় ক্ষমতা নাই কোনো একটা পণ্য কেনার, সেটা অর্থনীতির ভাষায় কখনো চাহিদা না। অর্থনীতির ভাষায় যদি আপনার কোনো একটা কিছুর চাহিদা হিসেবে আপনি প্রকাশ করতে চান, সেটার ক্রয় ক্ষমতাও আপনার থাকতে হবে আর কি। ওকে, কিন্তু তার ক্রয় ক্ষমতা নেই বলে এটা চাহিদা হবে না। অর্থনীতিতে চাহিদা বলতে বোঝায় কোনো একটা পণ্যের আকাঙ্ক্ষা পূরণের পাশাপাশি আপনার হচ্ছে যে ক্রয় ক্ষমতা বা সামর্থ্য থাকাটাকে। চাহিদার তিনটা শর্ত রয়েছে, এই শর্ত তিনটা হচ্ছে যে একটু মনে রাখবেন। চাহিদার তিনটা শর্ত, চাহিদার উপাদান বা শর্ত কয়টা? তিনটা। কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা, নাম্বার ওয়ান, কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা, সেই দ্রব্য ক্রয়ে প্রয়োজনীয় অর্থ বা ক্ষমতা, দ্রব্য ক্রয়ে সেই অর্থ ব্যয় করার ইচ্ছা। ওকে, আরেকটা জিনিস একটু ভালোভাবে খেয়াল করেন। ধরেন আপনার কাছে 1 কোটি টাকা আছে। আপনার কাছে কত টাকা আছে? 1 কোটি টাকা আছে। সো আপনার মনে হইলো যে আপনার কি করা দরকার, আপনার কি কেনা যায় বলেন তো? কি কিনবেন আপনারা এই মুহূর্তে? কি কেনা যায়? ধরেন আপনি হচ্ছে যে একটা গাড়ি কিনবেন। হ্যাঁ, গাড়ির দাম হচ্ছে 50 লাখ টাকা। 50 লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনবেন। 50 লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনবেন আপনি। সো আপনার হাতে টাকা আছে কত? 1 কোটি। তার মানে কি, আপনি যে 50 লাখ টাকার গাড়ি কিনতেছেন, সেটা আমরা নাম্বার 2 পর্যন্ত বলতে পারি যে হ্যাঁ, এটা আপনার একটা চাহিদা। কিন্তু নাম্বার 3-তে যায় আপনার হচ্ছে যে এই দ্রব্যটা কেনার যে অর্থ ব্যয় করতে হবে, এটার কোনো ইচ্ছা নাই। সেক্ষেত্রে অর্থনীতির ভাষায় আসলে আপনার এটা চাহিদা নাই। আপনার চাহিদা থাকলে তো আপনি কিনে ফেলতেন। তার মানে চাহিদা, কোনো একটা চাহিদা পূরণের শর্ত কয়টা? তিনটা। নাম্বার ওয়ান, ওই জিনিসটা কেনার কোনো একটা দ্রব্য পাওয়ার আপনার আকাঙ্ক্ষা থাকতে হবে। নাম্বার টু, ওই জিনিসটা কেনার মতো টাকা থাকতে হবে আপনার হাতে। নাম্বার থ্রি, আপনার টাকা খরচ করার মতো ইচ্ছা থাকতে হবে। এই তিনটা জিনিস যদি থাকে, তবে অর্থনীতির ভাষায় আপনার কোনো একটা দ্রব্যকে আমরা হচ্ছে যে চাহিদা বলতে পারি। ওকে, চাহিদার বেশ কিছু নির্ধারক রয়েছে। সো বেশ কিছু নির্ধারকের উপর ভিত্তি করে কোনো একটা দ্রব্যের প্রতি আপনার চাহিদা বাড়তে পারে বা চাহিদা কমতে পারে বা নতুন করে চাহিদা জন্ম নিতে পারে। সেই জিনিসগুলো কি কি? সেটা হচ্ছে যে প্রথমত হচ্ছে যে দ্রব্যের দাম। সো দ্রব্যের দামের উপর ভিত্তি করে আপনি দেখবেন দাম যদি কমে চাহিদা বাড়ে, দাম কমলে চাহিদা বাড়ে, অপরদিকে দাম বাড়লে চাহিদা কমে। কিছু ব্যতিক্রমী দ্রব্য আছে, সেই ব্যতিক্রমী দ্রব্যটা আলাদা। যেমন বিলাসবহুল দ্রব্যের ক্ষেত্রে অর্থনীতির এই তথ্যটা কাজে দেয় না। বিলাসবহুল দ্রব্যের ক্ষেত্রে দাম বাড়লে বরঞ্চ চাহিদা বাড়ে। যেমন দেখেন গোল্ডের দাম বাড়ছে, গোল্ডের চাহিদা কিন্তু বাড়ছে। সো এই যে বিলাসবহুল যে দ্রব্যগুলো আছে, এই জায়গায় অর্থনীতির এই যে হচ্ছে যে তত্ত্বটা, এটা কাজ করে না। এই জায়গায় আপনার দাম বাড়লে পরে চাহিদা আরো ক্ষেত্র বিশেষে বাড়ে। ওকে, এরপর যদি হচ্ছে আমরা দেখি বিকল্প ও পরিপূরক দ্রব্যের দাম। বিকল্প ও পরিপূরক দ্রব্যের দামের উপর কিভাবে চাহিদা নির্ধারিত হয় দেখেন। চায়ের দাম হঠাৎ করে, আচ্ছা চা না, আচ্ছা চা দিয়েই বলি। ধরেন চায়ের চাহিদাটা ডিপেন্ড করে চিনির দামের উপরে। চা আর চিনি কি পরিপূরক দ্রব্য? পরিপূরক দ্রব্য বলতে কি বুঝি? একটা দ্রব্যের সর্বোচ্চ আপনার হচ্ছে আউটকাম পাইতে গেলে আরেকটা দ্রব্য লাগবে। মানে সহজ ভাষায় একটা দ্রব্য ব্যবহার করার জন্য আরেকটা দ্রব্য লাগবে। যেমন গাড়ি ব্যবহার করার জন্য তেল লাগবে, চা খাওয়ার জন্য চিনি লাগবে। এখন আপনি বলতে পারেন ভাই আমি তো চিনি দিয়ে চা খাই না, এটা এক্সেপশনাল কেস। আচ্ছা চিনি দিয়ে আপনি চা নাই খাইতে পারেন, গাড়ি তো হচ্ছে আপনি তেল ছাড়া চালাতে পারবেন না। এখন বলতে পারেন ভাই আমি তো হচ্ছে হাইব্রিড কার চালাবো, আমি তো হচ্ছে চার্জ দিয়ে চালাবো। বাট ইন এ জেনারেল সেন্স আপনি চিন্তা করেন,
এক্সেপশনাল কেসটাকে আলাদা রাখেন, যে আপনি চা খাইতে গেলে আপনার চিনি লাগবে, আপনি গাড়ি চালাইতে গেলে আপনার তেল লাগবে, এগুলো হচ্ছে একটা আরেকটার পরিপূরক বা বিকল্প দ্রব্য। সো চার চাহিদাটা তখনই বৃদ্ধি পাবে যখন চিনির দামটা কমবে। চার চাহিদা কমে যাবে তখন কখন, যখন হচ্ছে যে আপনার চিনির দামটা বাড়বে। চিনির দাম বাড়লে চার চাহিদা কমবে, চিনির দাম কমলে আপনার কি হবে, চার চাহিদা বাড়বে। অপরদিকে আপনার চায়ের দাম কমলে চিনির চাহিদা বাড়বে, চায়ের দাম বাড়লে চিনির চাহিদা কমবে, ভাইস ভার্সা টাইপের একটা ব্যাপার স্যাপার। আচ্ছা, বাংলাদেশে মোট চা বাগান কয়টা আছে? 169টা চা বাগান আছে, 169টা চা বাগান আছে। সো সিলেটকে আপনারা হচ্ছে যে মানে চায়ের কথা শুনলে আপনাদের মাথায় আছে সিলেটের কথা, বাট সবচেয়ে বেশি চা বাগান কিন্তু আছে হচ্ছে আপনার সিলেটে না, শ্রীমঙ্গলে 92টা চা বাগান রয়েছে। ওকে, এরপর যদি হচ্ছে আমরা দেখি ভোক্তার রুচি এবং অভ্যাস, দেখেন ভোক্তার রুচি এবং অভ্যাসের উপর ভিত্তি করেও কিন্তু হচ্ছে আপনার চাহিদা নির্ধারিত হয়। আপনার অভ্যাস হচ্ছে যে কোনো একটা দ্রব্য খাওয়া বা কোনো একটা, আপনার অভ্যাস হচ্ছে যে সয়াবিন তেল খাওয়া, হঠাৎ করে সয়াবিন তেলের দাম বাড়লেই কিন্তু আপনি চাহিদা কমে যাবে না, হ্যাঁ কমবে, বাট একদম যে কমে যাবে এমন না, আপনি হঠাৎ করে সরিষার তেল খাওয়া শুরু করবেন না। অপরদিকে হচ্ছে ক্রেতার আয়, আপনার আয় বৃদ্ধি পাইলেও কিন্তু হচ্ছে যে চাহিদা বৃদ্ধি পায়। আপনার আয়টা দেখা গেল যে হচ্ছে বৃদ্ধি পাইলো, তখন কিন্তু চাহিদাটা বৃদ্ধি পাবে। হঠাৎ করে দেখা গেল একটা সময় হচ্ছে যে আপনি ইনকাম করতেন 30,000 টাকা, তখন আপনার চাহিদাটা যেমন থাকবে। আপনি যখন হচ্ছে যে 50 বা 60,000 টাকা ইনকাম করবেন, তখন কিন্তু আপনার চাহিদাটা সেম থাকবে না, তখন আপনার চাহিদাটা চেঞ্জ হবে। এরপর যদি আমরা দেখি জনসংখ্যার পরিবর্তন, জনসংখ্যার পরিবর্তনের উপর ভিত্তি করেও কোনো একটা দ্রব্যের চাহিদাটা আসলে হচ্ছে যে চেঞ্জ হয়। সম্পদ বন্টনের পরিবর্তন, সম্পদ বন্টনের পরিবর্তনের ভিত্তিতে কিভাবে চাহিদাটা পরিবর্তন হয়, ধরেন আপনার বাবার 100 বিঘা জমি আছে, 100 বিঘা জমি এতদিন আপনার বাবারই ছিল, আপনারা দুই ভাই। সো এতদিন আপনাদের হাতে জমির মালিকানা বোঝায় দেয় নাই, ওই সম্পদটা বন্টন করে ধরেন গতকাল আপনাদের হাতে দিয়েছে, তখন আপনাদের চাহিদাটা চেঞ্জ হয়ে যাবে, আপনারা তখন অনেক টাকা পয়সার মালিক হবেন, এইসবের উপর ভিত্তি করে আপনার চাহিদাটা চেঞ্জ হবে। এরপর যদি হচ্ছে আমরা দেখি সঞ্চয়, সো আপনার সঞ্চয়ের উপর ভিত্তি করে কিভাবে হচ্ছে যে চাহিদাটা বৃদ্ধি পায়। সঞ্চয় বলতে আমরা এমন একটা জিনিসকে বোঝাই যেটা আসলে ব্যাকআপ মানি হিসেবে আমরা ধরে রাখি, ইন কেস আপনার হচ্ছে যে ইমার্জেন্সি সিচুয়েশন বা হঠাৎ করে আপনার চাকরি যাইতে পারে বা এমন একটা কিছু হইতে পারে, তখন আপনি যে অ্যামাউন্টটা হচ্ছে যে ব্যয় করবেন, সো আপনার সঞ্চয়ের পরিমাণ যদি অনেক বেশি হয় তখন কিন্তু আপনার চাহিদাটা বৃদ্ধি পাবে। জীবনযাত্রার মানের উপর ভিত্তি করে চাহিদা বৃদ্ধি পায়। দামের ভবিষ্যৎ গতি, হঠাৎ করে সবাই বলল যে তেলের দাম বেড়ে যাবে, তেলের দাম বেড়ে যাবে, এইটা আপনারা জানলেন, হ্যাঁ এই নিউজটা হচ্ছে যে জানার পরে কি হবে, আপনারা সবাই দৌড়াবেন যে দৌড় দিয়ে তেল কিনে আইনা স্টোর করে রেখে দেয়, কেননা তেলের দাম বেড়ে যাবে। সো এই যে আপনার একটা দ্রব্য, এই দ্রব্যের যে হচ্ছে দামের ভবিষ্যৎ গতির উপর নির্ভর করেও কিন্তু চাহিদা বাড়ে। আবার আপনারা যদি শোনেন যে পেঁয়াজ আমদানি হচ্ছে কোনো একটা দেশ থেকে, পেঁয়াজের দাম কমে যাবে, তখন কিন্তু আপনি পেঁয়াজ ঠিক আছে বাসায় 1 কেজি আছে চলতে থাকো, আপাতত পেঁয়াজ না কিনি, সো দাম কমলে কিনবো। সো এইটার উপর ভিত্তি করেও কিন্তু হচ্ছে যে দামের ভবিষ্যৎ গতির উপর ভিত্তি করেও চাহিদাটা পরিবর্তন হয়। বিজ্ঞাপনের উপর ভিত্তি করেও হচ্ছে যে চাহিদাটা হচ্ছে আপনার পরিবর্তন হয়। কিভাবে বিজ্ঞাপনের উপর ভিত্তি করে চাহিদা পরিবর্তন হয়, ধরেন আপনি হচ্ছে যে করতেছেন, কোনো একটা মুভি দেখতেছেন, হঠাৎ করে মুভির মাঝে বা আপনি বেশ কয়েকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কোনো একটা বার্গার শপের অ্যাড পাইলেন, এন্ড ফ্রিকোয়েন্টলি আপনি পাচ্ছেন। সো এটা আপনাকে কি করতে পারে, বার্গার খাওয়ার প্রতি প্রবৃত্ত করতে পারে বা আপনাকে হচ্ছে যে উৎসাহিত করে তুলতে পারে। এর পাশাপাশি অন্য কোনো একটা পণ্য পাইলেন আপনি, সো কোনো একটা দ্রব্য আপনি বারবার দেখতেছেন সামনে, তখন ওই জিনিসটা খাওয়ার প্রতি আপনার হচ্ছে যে চাহিদা তৈরি হতে পারে আর কি, বা চাহিদা বাড়তে পারে। ওকে, যোগান, যোগান বলতে আমরা কি বুঝি এই জিনিসটা একটু ভালোভাবে খেয়াল করবেন। কোনো নির্দিষ্ট সময়ে, কি বলছে, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে একটি নির্দিষ্ট দামে বাজারে বিক্রেতার কাছে মজুদ কিনো পণ্য বা সামগ্রীর যতটুকু অংশ থাকে তাকে যোগান বলে। তার মানে কি, ধরেন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে হইতে পারে একটা বাজার যেটা হচ্ছে যে সকাল 6টা থেকে 12টা পর্যন্ত হবে, এই 6টা থেকে 12টা পর্যন্ত বাজারটা হবে ধরেন কোনো একটা বটতলায়, হ্যাঁ বটতলার একটা বাজার, বটতলায় বটতলাতে একটা বাজার হবে, সরি বটতলাতে একটা বাজার হবে। এই বটতলার বাজারে 6টা থেকে 12টা পর্যন্ত একজন বিক্রেতা যে পরিমাণ পণ্য তার কাছে স্টকে আছে এবং নির্দিষ্ট একটা দামে সে বিক্রয় করতে ইচ্ছুক, সেটাকে বলা হয়ে থাকে হচ্ছে যে যোগান। বুঝতে পারছি?
ওকে, বিক্রেতা তার মজুতকৃত পণ্য বা সেবা সামগ্রী হতে যে পরিমাণ বিক্রয় করতে ইচ্ছুক তাকে শুধুমাত্র আমরা যোগান বলি। ধরেন 10 কেজি আলু একজন বিক্রেতা যদি বিক্রয় করতে চায় সেটাকে আমরা যোগান বলে থাকি। কিন্তু বিক্রেতার কাছে 100 কেজি আলু থাকতে পারে, 100 কেজি আলু থাকতে পারে, বাকি 90 কেজি সে স্টোর করে রেখে দিয়েছে। তাহলে 100 কেজিকে আমরা যোগান বলতে পারবো না। যে 10 কেজি সে বিক্রয় করতে ইচ্ছুক ওই 10 কেজিতে আমরা হচ্ছে যোগান বলতে পারি। দামের সাথে যোগানের সম্পর্ক হচ্ছে কেমন? দামের সাথে যোগানের সম্পর্ক হচ্ছে সমমুখী। একটু ভালোভাবে খেয়াল করবেন, দামের সাথে যোগানের সম্পর্ক কেমন এইটাও প্রশ্ন করতে পারে। আপনাকে বলতে পারে দামের সাথে যোগানের সম্পর্ক কেমন, দিতে পারে সমমুখী, বিপরীতমুখী, আরো দুই একটা অপশন দিয়ে দিল আর কি। অর্থাৎ দাম বাড়লে পরে কি হবে? যোগান বাড়ে। আবার দাম কমলে পরে যোগান কমে যায়। যখন ধরেন দেখলেন হঠাৎ করে তরমুজ এখন 50 টাকা কেজি, সামনে দেখা গেল তরমুজ 100 টাকা কেজি হয়ে গেছে, তখন কি হবে? মাঠ পর্যায়ে যত তরমুজ চাষিরা আছে সবাই তরমুজটাকে আপনার বাজারজাত করার চেষ্টা করবে। সো দাম বাড়ার সাথে সাথে যোগানও বাড়তে থাকবে। এন্ড দাম কমলে পরে দেখবেন যে হচ্ছে মাঠ পর্যায়ে থেকে দেখেন না নিউজে যে এত এত তরমুজ চাষির তরমুজ খেতে পরেই নষ্ট হয়েছে। তার মানে কি? দাম কমলে পরে ওই জিনিসটার যোগানও কমতে থাকে, দাম বাড়লে পরে যোগান বাড়তে থাকে। ওকে, এরপর যদি হচ্ছে আমরা দেখি উৎপাদন। সো উৎপাদন বলতে মূলত হচ্ছে আমরা উপযোগ সৃষ্টি করাকে বোঝাই। সহজ ভাষায় যদি আপনাদেরকে বলে থাকি, ওই যে একটু আগে বললাম যে হচ্ছে বনের মধ্যে যে গাছ আছে না, বনের মধ্যে যে গাছ আছে আপনার, এই গাছটা কি হচ্ছে যে আপনার পণ্য অর্থনীতিতে না, বা কোনো একটা দ্রব্য না। এই গাছটাকে যখন হচ্ছে আপনি ফার্নিচারে কনভার্ট করবেন তখন এটাকে আপনি কি বলতে পারেন? যে হচ্ছে কোনো একটা দ্রব্য বা পণ্য বলতে পারেন। সো উৎপাদন বলতে মূলত কোনো একটা দ্রব্যের উপযোগ সৃষ্টি করাকে বোঝায়। উপযোগ বলতে কি বুঝি? কোনো একটা দ্রব্যের চাহিদা আছে, আপনি একটা জিনিস কিনবেন, আপনার অভাব পূরণের সক্ষমতা আছে ওই দ্রব্যের, এই জিনিসটাকে বলা হয়ে থাকে উপযোগ। সো প্রকৃতি প্রদত্ত কোনো দ্রব্যের রূপ বা আকার পরিবর্তন করে উপযোগ সৃষ্টি করা যায়, যেটা আমরা বললাম। যেমন এই যে তুলা থেকে আপনার সুতা তৈরি করা হয়, তারপর এই যে ময়দা থেকে বিস্কুট তৈরি করা হয়, ঠিক একইভাবে গাছ থেকে ফার্নিচার তৈরি করা হয়। সো এইভাবে আপনার হচ্ছে যে একটা পণ্যের আমরা হচ্ছে যে কি করতে পারি? উৎপাদন করতে পারি। উৎপাদনের উপকরণ কয়টা? উৎপাদনের উপকরণ হচ্ছে 4টা: ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। সো এই সংগঠন কি করে? আপনার হচ্ছে যে ভূমি, শ্রম, মূলধন এই তিনটার মধ্যে সমন্বয় করে। সংগঠনটা কি করে? ভূমি, শ্রম এবং মূলধন এই তিনটার মধ্যে সমন্বয় করে থাকে হচ্ছে যে সংগঠনটা। যেমন ধরেন হচ্ছে সংগঠন প্রথমে হচ্ছে ভূমি ম্যানেজ করে, এরপর হচ্ছে লেবার ম্যানেজ করে এবং হচ্ছে মূলধন দেয়। প্রথমে তার মূলধন দরকার, এরপর হচ্ছে ভূমি এবং শ্রম ম্যানেজ করে ফাইনাল কোনো একটা প্রোডাক্ট বের করে নিয়ে আসে। কেউ একটা পোশাক কারখানা দিল বা কোনো একটা গার্মেন্টস দিল, একজন ব্যক্তি দরকার যাকে আপনারা হচ্ছে কোম্পানির মালিক বা এমডি নামে চিনে থাকেন, সে হচ্ছে মূলত সংগঠক। এরপর হচ্ছে যে তার কিছু টাকা থাকে না, যে ব্যবসা করব, ব্যবসা করতে গেলে টাকা লাগে, এইটা হচ্ছে যে মূলধন। এরপর হচ্ছে যে তার কিছু লেবার লাগে, এন্ড এই সব কিছু কর্মযজ্ঞগুলো যে কোনো একটা প্লেসে হবে, এর জন্য দরকার ভূমি। এটাকে বলা হয়ে থাকে মূলত ভূমিটা। সো ভূমিটা কিভাবে পাওয়া যায় এটা কিন্তু হচ্ছে আমরা একটু আগে জেনেছি। ওকে, ভূমি যদি আমরা দেখি, অর্থনীতিতে উৎপাদনের কাজে ব্যবহৃত প্রাকৃতিক সম্পদকেই ভূমি বলে। সো ভূমির বেশ কয়েকটা বৈশিষ্ট্য আছে, আপনারা একটু দেখে নিবেন। শ্রম বলতে কি বুঝি আমরা? শ্রম হচ্ছে দ্বিতীয় গুরুত্বপূর্ণ উপাদান। অর্থনীতিতে উৎপাদন কাজে ব্যবহৃত মানুষের শারীরিক মানসিক উভয় ধরনের পরিশ্রমকে শ্রম বলা হয়ে থাকে। শ্রমিকের কর্মশক্তি হচ্ছে যে শ্রম। সো শ্রম মূলত দুই প্রকার হইতে পারে: শারীরিক শ্রম এবং মানসিক শ্রম। শারীরিক শ্রম বলতে কি বুঝি? একটা কারখানায় লেবার যে ফিজিক্যালি কাজ করে যে শ্রমটা দিচ্ছে এটা হচ্ছে শারীরিক শ্রম। অপরদিকে মানসিক শ্রম হচ্ছে যে এই প্রোডাক্টগুলা কোথায় যাবে, কবে কতগুলো ইউনিট উৎপাদন হবে, এই জিনিসগুলো সমন্বয় করার জন্য একজন ম্যানেজার থাকে অথবা একাধিক ম্যানেজার থাকে। এরা মূলত মানসিক শ্রম করে থাকে বা মানসিক পরিশ্রম করে থাকে আর কি। শ্রমের বৈশিষ্ট্যটা একটু দেখে নিব আমরা এই জায়গা থেকে। শ্রমের কি কি বৈশিষ্ট্য রয়েছে এই বৈশিষ্ট্যটা একটু ভালোভাবে দেখবেন আপনারা। মূলধন, মূলধন বলতে তো ওই যে আমরা বললাম যে সকল ওকে, মূলধন ব্যতীত আসলে কি করা যায় না, কোনো কিছু করা যায় না। মূলধন মূলত কি করবে? আপনার হচ্ছে যে মানুষের শ্রমের দ্বারা উৎপাদিত এবং সরাসরি ভোগের জন্য ব্যবহৃত না হয়ে পুনরায় উৎপাদনের জন্য নিয়োজিত হয় অর্থনীতিকে সাধারণত মূলধন বলে থাকে। মূলধনের বৈশিষ্ট্যগুলো একটু আমরা দেখি। উৎপাদনের উৎপাদিত উপাদান হচ্ছে মূলধন। উৎপাদনের উৎপাদিত উপাদান জিনিসটা কি বুঝতে পারছেন? উৎপাদনের উৎপাদিত উপাদান, ধরেন আপনি একটা জিনিস উৎপাদন করলেন, এটার উৎপাদিত উপাদানটা কি? এই উৎপাদিত উপাদানটা হচ্ছে মূলধন। ধরেন আপনি একটা কি করলেন, আপনি চাল কল দিলেন,
আপনি হচ্ছে যে চাল নিয়ে আসলেন, এটাকে হচ্ছে বাজারজাত করলেন, এখান থেকে যে মুনাফাটা পাইলেন এটাই হচ্ছে যে মূলধন। এরপর যদি আমরা দেখি যন্ত্রপাতি, কাঁচামাল, কারখানা ইত্যাদিকেও মূলধন বলা হয়ে থাকে। সো মূলধনের যে বৈশিষ্ট্য আছে এটা আমরা জাস্ট এক নজরে দেখে দিব। সংগঠক বলতে সহজ ভাষায় বলে থাকি যে হচ্ছে যে ভূমি, শ্রম এবং মূলধনের মধ্যে সমন্বয় করে থাকে তাকে বলা হয়ে থাকে হচ্ছে যে সংগঠন বা সংগঠক বলা হয়ে থাকে। সংগঠকের বৈশিষ্ট্যগুলো হচ্ছে আমরা দেখি উৎপাদন ব্যয় বলতে কোনো একটা দ্রব্য বা পণ্য আপনার উৎপাদন করতে যে খরচ হয়ে থাকে সেটাকে বলা হয়ে থাকে হচ্ছে উৎপাদন ব্যয়। ওকে, সো উৎপাদন ব্যয়টাকে আবার আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। উৎপাদন ব্যয়কে কয় ভাগে ভাগ করতে পারি? দুইটা ভাগে ভাগ করতে পারি। স্বল্পকালীন উৎপাদন ব্যয় আর একটা হচ্ছে দীর্ঘকালীন উৎপাদন ব্যয়। স্বল্পকালীন উৎপাদন ব্যয়কে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে স্থির ব্যয় আর একটা হচ্ছে পরিবর্তনীয় ব্যয়। কয় ভাগে ভাগ করতে পারি? দুই ভাগে। একটা হচ্ছে স্থির ব্যয় আর একটা হচ্ছে পরিবর্তনীয় ব্যয়। ওকে, স্থির ব্যয় আর একটা হচ্ছে পরিবর্তনীয় বা আচ্ছা, স্বল্পকালীনটাকে আমরা স্থির ব্যয়, পরিবর্তনীয় ব্যয় দুই ভাগে ভাগ করতে পারি। ইনিশিয়ালি উৎপাদনের ব্যয়কে আমরা হচ্ছে স্বল্পকালীন এবং দীর্ঘকালীন হিসেবে ভাগ করতে পারি। স্বল্পকালীন বলতে আমরা যদি বলি এই যে কাঁচামাল যেগুলা, এইগুলো হচ্ছে স্বল্পকালীন। যেমন হচ্ছে আপনি তুলার একটা ফ্যাক্টরিতে আপনার কি করতে হবে? তুলা কিনতে হবে, মানে কাপড়ের ফ্যাক্টরিতে তুলা কিনতে হবে। অপরদিকে হচ্ছে যে আপনার এই ফ্যাক্টরির যে হচ্ছে যে যন্ত্রপাতি আছে এইগুলা হচ্ছে যে আপনার দীর্ঘকালীন যে হচ্ছে উৎপাদন ব্যয় আছে, এই দীর্ঘকালীন উৎপাদন ব্যয় এই ফ্যাক্টরির যত যাবতীয় যন্ত্রপাতিগুলো আছে এই যন্ত্রপাতিগুলো। ওকে, সো এই দুই ভাগে মূলত হচ্ছে আমরা ভাগ করতে পারি। এরপর যদি আমরা দেখি স্বল্পকালীন উৎপাদন ব্যয়, স্বল্পকালীন উৎপাদনের ক্ষেত্রে যে ব্যয় হয় ঠান্ডা মাথায় আমরা জানি এটাকে স্বল্পকালীন উৎপাদন ব্যয় বলে। স্বল্পকালীন উৎপাদন ব্যয়, স্থির ব্যয়, পরিবর্তনীয় ব্যয় এগুলো লাগবে না, আপনারা জাস্ট খালি একটু দেখে নেবেন এই স্বল্পকালীন উৎপাদন ব্যয়ের যে বৈশিষ্ট্যগুলো আছে বা দীর্ঘকালীন উৎপাদন ব্যয়। বাজার, বাজার বলতে আমরা কি বুঝি? এগুলা কি আমাদের মুখস্থ করা লাগবে না, এই জিনিসগুলো মুখস্থ না করে আমরা জাস্ট একটু চিন্তা করি। অর্থনীতিতে উৎপাদিত দ্রব্য বা সেবা সামগ্রী একজন সংগঠক বা একজন উদ্যোক্তা যে জায়গায় নিয়ে যায় এবং একজন ক্রেতা যে জায়গা থেকে ক্রয় করে সেটাকেই বাজার বলা হয়ে থাকে। বাজারে মূলত হচ্ছে যে ক্রেতা এবং বিক্রেতার উভয় পক্ষের নেগোসিয়েশনের ভিত্তিতে দ্রব্যের একটা দাম নির্ধারিত হয়ে থাকে। মাঝে মধ্যে আপনার হচ্ছে যে কোনো একটা কর্তৃপক্ষ যেমন গভর্নমেন্ট বা কোনো একটা জায়গা থেকে নির্দিষ্ট দাম নির্ধারণ করেও দিতে পারে। বুঝতে পারছি? তাহলে অর্থনীতিতে বাজার বলতে কি বুঝি? পণ্য বা সেবা সমূহের হচ্ছে যে ক্রয় বিক্রয় যে জায়গায় হয় এই জায়গাকে বাজার বলে থাকি। বাজারের বেশ কিছু প্রকারভেদ আছে। কোনো কোনো বাজার হয়ে থাকে হচ্ছে যে স্থায়ী বাজার, কোনো বাজার হয়ে থাকে স্বল্পকালীন বাজার। স্বল্পকালীন বাজার বলতে আমরা কি বুঝি? ধরেন সকালবেলায় যে বাজারগুলো হয়ে থাকে, গ্রামে সাধারণত এই ধরনের বাজার দেখা দেয়, যেমন কাঁচা সবজির বাজার বা এই ধরনের বাজারগুলো, যেমন সকালে 2 বা 3 ঘন্টার জন্য যে বাজারগুলো বসে। এরপর সাপ্তাহিক হাট হইতে পারে, আবার হইতে পারে দীর্ঘকালীন বাজার। দীর্ঘকালীন বাজার বলতে আপনি কোনো একটা আপনার এলাকায় এই জায়গায় কাপড়ের দোকান আছে, কাপড়ের বাজার এটা হচ্ছে মাছের বাজার, এইভাবে আপনারা হচ্ছে বাজারগুলো পেয়ে থাকেন বা দীর্ঘকালীন বিভিন্ন পণ্যের বাজারও আমরা দেখে থাকি। ওকে, এরপর যদি আমরা দেখি বাজারের বৈশিষ্ট্য, খুবই স্বাভাবিক এগুলা মুখস্থ না করে আপনি জাস্ট নিজেকে দিয়ে চিন্তা করেন। আপনি বাজারে গেছেন না, বাজারে গেলে কি দেখেন? এখানে ক্রেতা এবং বিক্রেতা উভয় পক্ষের উপস্থিতি দেখেন, আপনি হচ্ছে কিন্তু কিছু পণ্য দেখেন, বাজারে ক্রেতা বিক্রেতার উপস্থিতি দেখেন, ক্রয় বিক্রয়ের জন্য এক বা একাধিক দ্রব্য থাকে। অবশ্যই একটা বাজারে শুধুমাত্র একটা দ্রব্য থাকবে না, নির্দিষ্ট দামে দ্রব্য ক্রয় বিক্রয় হয়ে থাকে। সাধারণত ক্রেতা বিক্রেতা দর কষাকষির মাধ্যমে এই দামটা নির্ধারিত হয়ে থাকে। ক্রেতা বিক্রেতা উভয়ের মধ্যেই হচ্ছে প্রতিযোগিতা করে থাকে। ক্রেতার উদ্দেশ্য কি থাকে? কম দামে কেনা। বিক্রেতার উদ্দেশ্য থাকে একাধিক বা অধিক মুনাফা অর্জন করা। উভয়ের ইন্টেনশনটা কিন্তু আলাদা আলাদা। বিক্রেতার উদ্দেশ্য থেকে অধিক মুনাফা অর্জন করা, ক্রেতার উদ্দেশ্য থেকে কম দামে পণ্যটাকে কিনে নেওয়া। সো বাজারের আবার প্রকারভেদ আছে, বেশ কিছু বাজারের প্রকারভেদ আছে, যেটা তো আমরা বললামই। এরপর যদি হচ্ছে আমরা দেখি বাজারের শ্রেণী বিভাগটা যদি আমরা একটু দেখে নিই, বাজার কাঠামোটা একটু ঠান্ডা মাথায় যদি দেখি, আয়তন বা পরিধির ভিত্তিতে আমরা হচ্ছে যে বাজারকে ভাগ করতে পারি 3 ভাগে। স্থানীয় বাজার, জাতীয় বাজার, আন্তর্জাতিক বাজার। স্থানীয় বাজার বলতে আপনার গ্রামে যে বাজারগুলো দেখেন না, এটাকে আপনারা স্থানীয় বাজার বলতে থাকেন। জাতীয় বাজার বলতে ধরেন একটা দেশের বৃহৎ পরিসরে কোনো একটা পণ্যের বাজারকে আপনি জাতীয় বাজার বলতে পারেন। আন্তর্জাতিক বাজার বলতে কোনো একটা দ্রব্য বা পণ্য আন্তর্জাতিকভাবে লেনদেন হয়, ধরেন একটা দেশ থেকে আরেকটা দেশে যায়, বা পার্টিকুলারলি কোনো একটা দেশ ওই পণ্যের জন্য অনেক অনেক বেশি হচ্ছে যে সমৃদ্ধ, এই বাজারকে আপনি আন্তর্জাতিক বাজার বলতে পারেন। ধরেন আপনি হচ্ছে যে
কোনো একটা পণ্য XYZ একটা পণ্য বাংলাদেশে অনেক অনেক বেশি উৎপাদিত হয়, সো অন্যান্য দেশ থেকেও কিন্তু টার্গেট থাকবে এই XYZ পণ্যটা ওই দেশে নিয়ে যাওয়া। বাংলাদেশে যেমন আমরা যদি বলি পাটের কথা, পাট বাংলাদেশে অনেক বেশি আপনার হচ্ছে উৎপাদিত হয়, তাহলে অন্যান্য দেশের কি টার্গেট থাকবে? বাংলাদেশ থেকে পাট কিনে নিয়ে যাওয়া। সো পাটের আন্তর্জাতিক বাজারের একটা হাব কিন্তু বাংলাদেশে আছে। সো এরপর যদি আমরা দেখি সময় অনুসারে হচ্ছে অতি স্বল্পকালীন বাজার। এটা সাধারণত ওই যে সকালবেলায় যে বাজারগুলো হয় না, সকাল বাজার, এই বাজারগুলো হচ্ছে অতি স্বল্পকালীন বাজার হয়ে থাকে, কাঁচা বাজার বা এই টাইপের যে বাজারগুলা স্বল্পকালীন বাজার, এটা হচ্ছে যে অতি স্বল্পকালীন বাজারের থেকে একটু বেশি সময় হয়ে থাকে এই বাজারগুলার। দীর্ঘকালীন বাজার হচ্ছে যে সাধারণত আপনার একটু লং টার্মে হয়, এটা স্বল্পকালীন বাজারের থেকে বেশি সময় ধরে হয়ে থাকে। আর অতি দীর্ঘকালীন বাজার বা স্থায়ী বাজার, অতি দীর্ঘকালীন বাজারগুলো আসলে কখনো চেঞ্জ হয় না, যে জায়গায় থাকে সেইগুলাই ওই জায়গাতেই থাকে। বাজারকে আবার প্রতিযোগিতার ভিত্তিতে আমরা ভাগ করতে পারি। মূলত বাজারকে আমরা ভাগ করেছি তিন ভাগে: আয়তন বা পরিধি অনুসারে, সময় অনুসারে এবং প্রতিযোগিতার ভিত্তিতে। প্রতিযোগিতার ভিত্তিতে বাজারকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? দুই ভাগে, পূর্ণ প্রতিযোগিতার বাজার, আরেকটা হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতার বাজার। পূর্ণ প্রতিযোগিতার বাজারে একাধিক বিক্রেতা থাকে, পূর্ণ প্রতিযোগিতার বাজারে একাধিক, ধরেন এইটা একটা কলম, এই কলমের জন্য এ ব্র্যান্ড থাকবে, বি সি ডি এফ XYZ অনেকগুলা ব্র্যান্ড থাকবে। সো প্রত্যেকটা ব্র্যান্ডের মধ্যে একটা কম্পিটিশন চলবে। যেমন মোবাইল ফোন, অনেকগুলা XYZ ABCD অনেকগুলো মোবাইল ফোন কোম্পানি আছে, এদের মধ্যে একটা কম্পিটিশন চলতে থাকে। অপরদিকে অপূর্ণ প্রতিযোগিতার বাজার, এখানে ধরেন কম্পিটিটর থাকবে না, কোনো একটা পার্টিকুলার গ্রুপ থাকবে যারাই কিনা এই পণ্যটা সার্ভ করে থাকবে। যেমন আমরা যদি বলে থাকি বিদ্যুৎ কিন্তু অপূর্ণ প্রতিযোগিতার বাজার। আমরা যে হচ্ছে ইলেকট্রিসিটি গুলা পাই, এগুলো কিন্তু আসলে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারেরই বৈশিষ্ট্য। আচ্ছা, অপূর্ণ প্রতিযোগিতার বাজারের যে আপনার হচ্ছে যে ক্যারেক্টারিস্টিক আছে, এটা একটু দেখে নিবেন। আয়তন পরিধি অনুসারে যে বাজার আছে, এই বাজারগুলো আপনারা একটু দেখে নিবেন আর কি। সময়ের ভিত্তিতেও যে বাজারটা আছে, এগুলো একবার পড়লেই হবে না, হয়ে যাবে আপনাদের। একবার যদি পড়েন এই জিনিসটা হচ্ছে আপনারা পাবেন এই জায়গা থেকে। এই পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে একটু জানান, এই পর্যন্ত আপনারা ক্লিয়ার কিনা? আচ্ছা, বাকি যে বাজারগুলো আছে এই বাজারগুলো জাস্ট একটু দেখবেন। আচ্ছা, সাধারণ জ্ঞানের জন্য আপনারা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষা দিবেন তারা হচ্ছে খন্দকার জিকে বইটি দেখতে পারেন। আমি বলবো না যে বইটি আপনি কিনে নেন, আপনি বাজারে যান, যাওয়ার পরে বইটা দেখেন, দেখার পরে যদি আপনার কাছে মনে হয় বইটা কোয়ালিটিফুল, তবে আপনি বইটার এক কপি আপনার কাছে সংগ্রহে রাখবেন অবশ্যই। এরপর যদি আমরা দেখি শ্রমের ধারণা, সো শ্রম আসলে বিভিন্নভাবেই দিতে পারে। এটা আমরা শারীরিক শ্রম দিতে পারি, মানসিক শ্রম দিতে পারি, অ্যান্ড বেশ কয়েকভাবে হচ্ছে যে আমরা শ্রম দিতে পারি। শ্রমের বৈশিষ্ট্য, পিডিএফ কোথায় পাবো? পিডিএফ পেইড ব্যাচে পাবেন। শ্রমের বৈশিষ্ট্য যদি আমরা দেখি, উৎপাদনের অন্যতম মৌলিক উপাদান হচ্ছে যে শ্রম। সো শ্রমের বেশ কয়েকটা বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক আছে, যেমন হচ্ছে শ্রম একটি জীবন্ত উপকরণ, শ্রম গতিশীল। সো আপনাকে প্রশ্নটা করতে পারে এই জায়গা থেকে, নিচের কোনটি শ্রমের বৈশিষ্ট্য? এই প্রশ্নটা কিন্তু আপনাকে করতে পারে, নিচের কোনটি শ্রমের বৈশিষ্ট্য, তখন আপনারা হচ্ছে আনসার করে দিবেন। ঠিক আছে। এরপর যদি হচ্ছে আমরা দেখি মজুরি, সো সাধারণত একজন শ্রমিককে চুক্তি অনুযায়ী মালিক যে টাকাটা দিয়ে থাকে এটাকে আসলে মজুরি বলা হয়ে থাকে। মূলধন বলতে ওই যে আপনি হচ্ছে যে, আচ্ছা, মূলধনের প্রকারভেদটা আমরা দেখি। মূলধন বলতে কি বুঝি? যে সকল দ্রব্য সামগ্রী শ্রমের দ্বারা উৎপাদিত হয়ে সরাসরি ভোগের জন্য ব্যবহার না হয়ে পুনরায় উৎপাদনের জন্য ব্যবহৃত হয়, তাকে মূলত মূলধন বলা হয়ে থাকে। মূলধনের প্রকারভেদটা যদি আমরা একটু দেখি, মূলধনকে মূলত মালিকানার ভিত্তিতে ভাগ করা যায় বেশ কয়েকটা ভাগে: ব্যক্তিগত মূলধন, সামাজিক মূলধন, জাতীয় মূলধন। ব্যক্তিগত, সামাজিক, জাতীয়, মালিকানার ভিত্তিতে কয় ভাগে ভাগ করা যায়? দেখতে মনে হয় সমস্যা হচ্ছে আপনাদের। ব্যক্তিগত মূলধন, এরপর হচ্ছে আপনার সামাজিক মূলধন, এরপর হচ্ছে আপনার জাতীয় মূলধন।
ব্যক্তিগত, সামাজিক, জাতীয় এই তিন ভাগে ভাগ করা যায় হচ্ছে মালিকানার ভিত্তিতে। ব্যবহারের ভিত্তিতে মূলধনকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে নিমজ্জমান মূলধন আর একটা হচ্ছে ভাসমান মূলধন। ভোগ বা ব্যবহারের ভিত্তিতে মূলধনকে ভাগ করা যায় হচ্ছে উৎপাদক মূলধন আর একটা হচ্ছে ভোগ্য মূলধন। অপরদিকে হচ্ছে স্থায়িত্বের ভিত্তিতে স্থায়ী মূলধন এবং চলতি মূলধন, এই দুই ভাগে ভাগ করা যায়। ওকে, মূলধন আমরা যদি দেখি, মালিকানার ভিত্তিতে মূলধন তিন প্রকার: ব্যক্তিগত মূলধন, সামাজিক মূলধন, জাতীয় মূলধন। মূলধনের প্রকারভেদটা জাস্ট খালি একটু দেখবো আমরা। জাস্ট এখানে যা আছে বাকি সবগুলো আপনারা একবার রিভাইজ দিলেই হবে, একবার জাস্ট রিডিং দিলেই হবে। দেখেন, বেশ কিছু এনজিও আছে। এই এনজিও গুলা কিন্তু আপনাদের জন্য হচ্ছে গুরুত্বপূর্ণ। এই এনজিও গুলা একটু ভালোভাবে পড়তে হবে। এখানে যে এনজিও গুলা দেয়া আছে প্রত্যেকটা এনজিও গুরুত্বপূর্ণ। ব্র্যাকও গুরুত্বপূর্ণ, গ্রামীণ ব্যাংকও হচ্ছে গুরুত্বপূর্ণ, বাকি যেগুলো আছে সবগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। এগুলো সবই কিন্তু হচ্ছে আপনাদের পড়তে হবে। এখান থেকে আমরা কয়েকটা কিওয়ার্ড দেই, হ্যাঁ। আহ, এই কিওয়ার্ডগুলো আপনাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। আমার সাথে সাথে জাস্ট একটু যদি দেখেন, এখানে জাস্ট এই যে অর্থনীতি যে এনজিও বা যা আছে এগুলো জাস্ট একবার রিডিং দিয়ে নেবেন, একবার রিডিং পড়লেই হবে। এখানে অপ্রয়োজনীয় কোনো তথ্যই দেওয়া হয় নাই, গুরুত্বপূর্ণ তথ্যগুলাই দেয়া আছে। রিকার্ডোর খাজনা তত্ত্ব বা খাজনা কি, আধুনিক খাজনা তত্ত্ব, এর সবই কিন্তু আমরা জানি। এখান থেকে জাস্ট হচ্ছে যে এই ওয়ার্ডগুলো একটু জাস্ট ভালোভাবে মনে রাখবেন। আপনাকে বলতে পারে, এখান থেকে প্রশ্ন আসতে পারে কিভাবে, আপনাকে বলতে পারে জিডিপির ফুল ফর্ম কি, এনডিপির ফুল ফর্ম কি, জিএনআই এর ফুল ফর্ম কি, এনএন আই এর ফুল ফর্ম পিআই এবং ডিআই এর ফুল ফর্ম কি। আপনারা দেখেন জিডিপির ফুল ফর্ম, প্রত্যেকটা ফুল ফর্ম একটু দেখবেন। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, মোট দেশজ উৎপাদন, যেটাকে সংক্ষেপে আমরা জিডিপি বলে থাকি। এনডিপি নেট ডোমেস্টিক প্রোডাক্ট বা হচ্ছে নিট দেশজ যে উৎপাদন। এরপর জিএনআই হচ্ছে গ্রস ন্যাশনাল ইনকাম, এরপর হচ্ছে এনএনআই হচ্ছে নিট ন্যাশনাল ইনকাম, অপরদিকে পিআই হচ্ছে যে পার্সোনাল ইনকাম, ডিআই হচ্ছে ব্যয়যোগ্য আয়। ওকে, প্রত্যেকটা যে আছে এই কয়েকটা একটু দেখবেন। পিডিএফ কোথায় পাবো? পিডিএফটা ভাই পেইড ব্যাচে পাবেন। আচ্ছা, জিডিপি এন্ড জিএনপির মধ্যে পার্থক্য কি বলেন? জিডিপি এন্ড জিএনপির মধ্যে পার্থক্যটা একটু বলেন। জিডিপি এন্ড জিএনপির মধ্যে পার্থক্যটা, জিডিপি বা জিএনপির মধ্যে পার্থক্যটা কি? সহজ ভাষায় যদি বলে থাকি, ডোমেস্টিক মানে কি? দেশের অভ্যন্তরীণ বা দেশের হচ্ছে ভৌগোলিক সীমানার ভেতরে যে আয়গুলো হবে এটাকে হচ্ছে জিডিপি বলা হয়ে থাকে। তার মানে জিডিপিতে হচ্ছে যে আপনার বিদেশিদের পাঠানো যে রেমিটেন্স, এই জিনিসটা হচ্ছে আওতাভুক্ত হবে না। জিডিপিতে কি হবে না? বৈদেশিক মুদ্রা বা আপনার হচ্ছে যে বিদেশিদের পাঠানো যে হচ্ছে যে অর্থটা আছে এটা হচ্ছে আওতাভুক্ত হবে না। এখান থেকে জাস্ট এই প্রশ্নটা আসলে পরে আপনার ভুল করেন আপনারা। জিডিপিতে বৈদেশিক মুদ্রা বা ফরেন রেমিটেন্স যেটা, এটা কি আওতাভুক্ত কিনা এই জিনিসটা জাস্ট হচ্ছে একটু খেয়াল করবেন। বাকি যা আছে এগুলো একদম বেসিক টার্ম, আপনারা সবই পড়েছেন and আমরা পড়েছি। আচ্ছা, এইটা হচ্ছে যে আপডেটটা দেখবেন। আহ, এটা হচ্ছে যে আপডেট করা হয়নি বাংলাদেশের সিংহভাগ। বাকি যা আছে এগুলো জাস্ট একটু দেখে নেবেন আর কি, জেনে রাখি অংশের যেটা আছে। ওকে, এখন আপনাদের অর্থনীতি রিলেটেড যে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। বলেন, অর্থনীতি রিলেটেড কোনো প্রশ্ন আছে কিনা আপনাদের? বলেন, অর্থনীতি রিলেটেড কোনো প্রশ্ন আছে কিনা আপনাদের? বলেন, এই জায়গা থেকে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা?
আচ্ছা ভাই, অর্থনীতি গুছিয়ে কয়টা প্রশ্ন হতে পারে, বা এইগুলা কি মেইন বইগুলো পড়লে হবে? দেখেন, মেইন বই পড়ার মতো সময়টা আপনার হাতে এখন আর নাই। এখন খুবই কম সময় আছে। অর্থনীতি থেকে প্রশ্ন পাবেন, গুচ্ছে একাধিক প্রশ্ন পাবেন। আসলে কয়টা প্রশ্ন হবে এটা আসলে বলাটা একটু কঠিন আর কি। প্রশ্নের প্যাটার্ন যেহেতু হচ্ছে যে চেঞ্জ হয় ভার্সিটি অ্যাডমিশন টেস্টে, তবে প্রশ্ন পাবেন। মেইন বই থেকে আপনি একটা কাজ করতে পারেন, বড় জোর হচ্ছে এমসিকিউ গুলা পড়তে পারেন, বাট মেইন বইয়ের মেইন যে জিনিসগুলো আছে এগুলা পড়ার মতো সময় আপনার নাই। মেইন বই থেকে আপনি এমসিকিউ পড়েন আর এই ম্যাটেরিয়ালসটা পড়েন। অ্যাডিশনালি অর্থনীতি, বাংলাদেশের অর্থনীতি এবং বৈশ্বিক অর্থনীতি, এই দুইটা পার্ট আপনারা পড়েন। এটা হচ্ছে বেসিক পার্ট। বেসিকে আর কিছু জিনিস অ্যাড হবে, ওইটা পড়েন। বাংলাদেশের অর্থনীতি এবং বৈশ্বিক অর্থনীতি, এই দুইটা পার্ট অ্যাড অ্যাড করে আপনারা পড়ে ফেলেন, তাই হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকেন। কালকে দেখা হবে আপনাদের সাথে ইনশাল্লাহ পৌরনীতি অথবা অন্য কোনো একটা মৌলিকের ক্লাস নিয়ে।